হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের মৌমিতা ম্যাম, তোমাদের যেখানে প্রত্যেক দিনকার মতো চলে এসেছি তোমাদের সাথে অন্য একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবার জন্য। তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা যারা তোমরা নিজেদের স্বপ্নকে পূরণ করবার জন্য নিজেদের পরীক্ষায় নিজেদের জীবনে যাতে আরও ভালোভাবে ইজিলি তোমরা নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারো, নিজেরা সেই কর্মরত জায়গায় পৌঁছতে পারো, তার জন্য কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। সেই প্রস্তুতি হিসেবে কিন্তু আমাদের নোট স্টাডির পক্ষ থেকে তোমাদের সব কিছু বা সব দিক থেকে গাইড করে দেওয়া হবে, যেখানে কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেক দিনের এই টপিকগুলোকে একটু ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে। আর যেখানে প্রত্যেক দিন তো তোমরা জানোই আসন্ন যে ক্লার্কশিপ এক্সাম রয়েছে তার জন্য কিন্তু তোমাদের লাইভ ক্লাসও চলছে, তো সেগুলোতেও কিন্তু জয়েন হয়ে যেও অবশ্যই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা কিন্তু খুবই ট্রেন্ডিং, এবং সেই বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় সেটা কিন্তু খুবই একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে আমাদের সারা দেশ তথাপি বিশ্ব। তো সেই টার্মটার সঙ্গে তোমরা আশা করি পরিচিত রয়েছো বা শুনেওছো। তো সেই বিষয়টা সম্বন্ধে আজকে আমি একটু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব বলে এসেছি, যেটা হচ্ছে না ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন। তো এই যে জলবায়ুর পরিবর্তন কেনই বা হচ্ছে, জলবায়ুর পরিবর্তনের পর কি কি এফেক্ট বা দেখা দেবে আমাদের তথাপি দেশে বা বিশ্বে, তো সেই এফেক্ট নিয়ে বা সেই ধারণাটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যেটা তোমাদের জন্য জরুরি। তোমাদের আসন্ন পরীক্ষায় কিন্তু এরকম বিষয় প্রচুর টপিক নিয়ে এরকম এই টপিকের উপর রিলেটেড করে প্রচুর প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হবে, এবং সেইখান থেকে কিন্তু প্রশ্ন আসবেও। তো তার জন্য তোমরা প্রস্তুত থেকো। তো এই যে ব্যাপার জলবায়ু পরিবর্তন, তো জলবায়ু বলতে কি বোঝানো হয়? জলবায়ু বা ক্লাইমেট হচ্ছে যেটা কিন্তু আবহাওয়ার গড়, আবহাওয়ার যদি বলা যায় 30 থেকে 35 দিনের গড় অবস্থা, ঠিক আছে? তাহলে 30 থেকে অ্যাভারেজলি আমি যদি দেখি 30 থেকে 35 দিনের গড় আবহাওয়ার অবস্থাকেই বলা হয়ে থাকে কিন্তু ওয়েদার বা যেটা ক্লাইমেট। এবার এই ক্লাইমেট যেহেতু চেঞ্জ হচ্ছে, জলবায়ুর পরিবর্তনের কি কি কারণ লক্ষ্য করা যায় সেইটা যদি বলা যায়, কি কি কারণ মেনলি ধরো আমাদের যেহেতু মনুষ্য সৃষ্ট কারণটাই কিন্তু বেশি অ্যাফেক্টেড এই ক্লাইমেট চেঞ্জের জন্য বা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বলা যেতে পারে মেনলি। সেটা আমরা যদি দেখি সেটা কি না মেনলি মনুষ্য সৃষ্ট কারণ, যার জন্য কিন্তু ধীরে ধীরে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আর প্রাকৃতিক কারণ কিছু তো রয়েছেই, তার সাথে মনুষ্য সৃষ্ট কারণও রয়েছে। তো এইবারে জানা দরকার যে কি কি কারণ বা কি কি ফ্যাক্টরস কাজ করছে এই ক্লাইমেট চেঞ্জের বেসিসে বা ক্লাইমেট চেঞ্জের উপরে। যেখানে আমরা যদি দেখি সময় যাচ্ছে, সময়ের অগ্রগতির সাথে সাথে মানুষের সভ্যতার পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে। উন্নত সমাজ হচ্ছে ঠিকই, একদিকে যতটা ডেভেলপ করছে ঠিক আরেক দিকে কিন্তু কি হচ্ছে না অধিক উন্নততর, অধিক লাভ, অধিক প্রযুক্তি একটা সভ্যতার বিকাশের পাশাপাশি সভ্যতাটাকে কিন্তু অনেকটা বেশি পলিউশন বা পলিউটেড করে ফেলছে। যদি বলা যায় যে অধিক প্রযুক্তির ফলে কিন্তু উন্নত হওয়ার ফলে একটা ধ্বংসপ্রাপ্ত অবস্থার দিকেও কিন্তু ধীরে ধীরে সম্মুখীন হচ্ছে। তাই তো সেটা যদি উদাহরণই দেখি, তাহলে ধরো এই যে দিনে দিনে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবার গ্রিন হাউস গ্যাসগুলোকে মানে কাকে বলে বা যদি সংজ্ঞায়িত করা যায় তাহলে কি বলবে না, যেখানে বায়ুমণ্ডলে যেসব গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার দরুন যেই সব বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে যেসব গ্যাসের উপস্থিতির কারণে, যেমন ধরো CH4, যেটা সংকেত কিন্তু তোমরা জানো মিথেন আর মেনলি কার্বন ডাই অক্সাইড। তো এই মিথেন আর কার্বন ডাই অক্সাইড দুটো কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণে বা গ্রিন হাউস এফেক্টের জন্য। এই গ্রিন হাউস এফেক্ট কাকে বলে না, গ্রিন হাউস গ্যাসগুলো যখন বায়ুমণ্ডলে বা ট্রপোস্ফিয়ারে উপস্থিত থাকা সময় যে বায়ুমণ্ডলের উষ্ণতাটাকে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত করছে, সেই যে উষ্ণতার বৃদ্ধিপ্রাপ্তকরণ সেইটাকে আমরা সংজ্ঞায়িত করছি কাকে না কি বলে না গ্রিন হাউস এফেক্ট বলে। এই যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে ধীরে ধীরে কি হচ্ছে,
সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সামগ্রিকভাবে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই যে ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধিকরণ, তার ফলে কি না বরফ গলিত হয়ে যাচ্ছে, সেখানে সমুদ্র পৃষ্ঠের জলতল সেটা কি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু উচ্চতা প্রাপ্ত হবে এবং সারা বিশ্ব যদি উষ্ণতর হয়ে যায়, তার ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। ঠিক জলবায়ুর পরিবর্তনের আরেকটাও তোমরা যদি বেস্ট উদাহরণ দেখো, সেটা দেখবে কিন্তু এই যে ঋতুগত পরিবর্তন। যেই সময়ে গরমকাল আমরা যদি দেখি, গ্রীষ্মকালীন যে সময়ের ব্যবধান সেটা বেড়ে গেছে, এতটাই প্রচণ্ড উষ্ণতা থাকছে, এতটাই গরম থাকছে যে সহ্যের বাইরে। আবার বর্ষাকালীন যে সময়টা, যেটা ধরে নেওয়া হয় জুন থেকে সেপ্টেম্বর আপ টু সেপ্টেম্বর পর্যন্ত, যদিও 8ই অক্টোবর মোটামুটি মৌসুমী বায়ুর বিদায়ের সময় বা বর্ষা বিদায়ের সময়, তবুও বলা যায় কি না এই যে বর্ষাকালীন যে ব্যবধান জুন থেকে সেপ্টেম্বর আপ টু, সেই সময় যথাযথ বৃষ্টি কিন্তু হয় না, হয় যদিও বা সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাইক্লোনের এফেক্টে বা কিছু নিম্নচাপের প্রভাবে। আবার এই যে নিম্নচাপটা বৃদ্ধি পাচ্ছে, সেটা আবার কিসের সাথে আন্তঃসম্পর্কিত, অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। এই যে সমুদ্র জলে ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, সেখান থেকে যে উষ্ণ বায়ু নির্গত হচ্ছে চারপাশে কেন্দ্রীভূত হয়ে, সেখানে নিম্নচাপ বলয় বা যেটা থেকেই কিন্তু তোমরা জানো ট্রপিক্যাল রিজিয়ন বা আমাদের ভারতবর্ষের মতো ক্রান্তীয় অঞ্চলে প্রচুর ঘূর্ণবাত জনিত কেন্দ্র বা ঘূর্ণবাতের সৃষ্টি করে, যেমন ফণী, হুদহুদ, আয়লা, তারপর এই যে বিভিন্ন ধরনের যে ঘূর্ণিঝড় লায়লা, প্রত্যেকটাই কিন্তু অসম্ভব ধরনের একটা সাংঘাতিক প্রকৃতির ঘূর্ণিঝড় হিসেবে আসে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এক একটা জায়গায় লণ্ডভণ্ড হয়ে যায়। এবং তার সাথে যদি বলা যায়, যদি উত্তরের দিকে দেখো, সেখানে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাতের দরুন দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে থাকে। আবার রিসেন্টলি দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে, যেমন ধরো কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, সেই সব যে স্টেটগুলোতে, দক্ষিণের রাজ্যগুলোতে রিসেন্টলি গত বছরে বৃষ্টিপাতের কিন্তু সেরকমভাবে হয়নি, যথার্থ পরিমাণ বৃষ্টিপাত হয়নি। তার জন্য কিন্তু সেখানে একটা কি বলা যায় না, যেখানে দক্ষিণের যে রাজ্যগুলো, সেগুলোতে কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর উল্টো দিকে উত্তরে যেখানে বৃষ্টিপাত যথার্থ হওয়ার কথা, সেখানে অপেক্ষাকৃত পরিমাণ বৃষ্টিপাত হয়নি। তো তার মানে বুঝতেই পারছো এই যে বৃষ্টিপাতের পার্থক্য, বর্ষাকালীন সময়ের যে এই যে হেরফের, বা আমরা যদি বলি মৌসুমী বায়ু কিন্তু অনেক সময় দেরি করে আসে, দেরি করে তার আগমন হয় এবং মৌসুমে দেরি করে সেটা গমনটাও হয়ে থাকে। অর্থাৎ মৌসুমী বায়ুর এই যে খামখেয়ালিপনা, এই যে মৌসুমী ঋতু, মৌসুমী বায়ুর যে তার প্রভাবিত বর্ষা হয় মেনলি আমাদের ভারতীয় উপমহাদেশে, তো সেহেতু মৌসুমী বায়ুর যে এই যে খামখেয়ালিপনা, সেটাও কিন্তু অনেকটা এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী হয়ে থাকে। তার থেকেও বড় কথা, ঘূর্ণবাতের বিভিন্ন সৃষ্টি, বিশ্ব উষ্ণতা বা বৈশ্বিকভাবে যে বিশ্ব উষ্ণায়ন, সেইটাও অ্যাকচুয়ালি ঘটে থাকে কিন্তু এই জলবায়ু পরিবর্তনের একটা মেন ফ্যাক্টর হিসেবে দায়ী হচ্ছে। আর তার সাথে গ্রিন হাউস গ্যাসগুলো বৃদ্ধি পাচ্ছে, সেইটা বৃদ্ধি পাওয়ার আরও একটা কারণ হচ্ছে যেটা জীবাশ্ম জ্বালানির দহন। তার মানে এই যে টেকনোলজির, সায়েন্সের টেকনোলজির এই যে এতটা উন্নতি, যেখানে মানুষ পূর্বে যেখানে তাদের কোনো কিছু, আমাদের যানবাহন হিসেবে প্রচুর গাড়ি ঘোড়ার সংখ্যা সেরকম ছিল না, তোমরা জানোই। যদি আজকের দিনে দেখো, প্রত্যেকটা কিন্তু ক্ষেত্রে গাড়ি আর প্রত্যেকটা এতে গাড়ি ঘোড়ার যে সংখ্যা বা যানবাহনের যে সংখ্যা, সেটা বেড়েই চলেছে। এবার এর থেকে যে নির্গত বিভিন্ন পলিউটেড যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলো কোথায় নির্গত হচ্ছে বায়ুমণ্ডলে, এবং সেই বায়ুমণ্ডলে এই ধোঁয়াগুলো নির্গত বায়ুটাকে দূষিত করছে, এয়ার পলিউটেড করছে। তার সাথে যে বিভিন্ন এই যে পলিউটেড হচ্ছে দূষিত বায়ুগুলো, সেই দূষিত বায়ুগুলোর জন্য কিন্তু বিভিন্ন জীবাশ্ম জ্বালানির দহনের ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বিশ্বের যে সামগ্রিকভাবে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এবং ধীরে ধীরে মানুষ যত প্রযুক্তির দিকে এগোচ্ছে, তত বলা যায় এই যে ধরো অরণ্যচ্ছেদন, পাহাড়ি অঞ্চলগুলোতে অরণ্যচ্ছেদন করে রাস্তাঘাট নির্মাণ, এবং সেখানে আমরা যদি শহর কলকাতায় দেখি বা বিভিন্ন গ্রামাঞ্চলেও এখন দেখি, সেখানে কিন্তু এখন আর
সেরকমভাবে উদ্ভিদের উপস্থিতি দেখা যায় না। অরণ্য ছেদন করে সেখানে কিন্তু বহুতল বাড়ি নির্মাণ, ফ্ল্যাট নির্মাণ করা হয়ে থাকে, যার ফলে একটা জল জমার সমস্যা তো থেকেই যায়। তার সাথে এই যে অরণ্য ছেদন দীর্ঘদিন ধরে বনভূমির ছেদন করে যাচ্ছে, যার ফলে কি হচ্ছিল না অক্সিজেনের যে প্রাপ্যতা যোগান সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে, আর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে যে বিভিন্ন ধরনের যে নির্গত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেখানে কিন্তু ব্যাপকভাবে অরণ্য ছেদন, যেটা বৃষ্টিকে বন্যাকে নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে থাকে, সেই অরণ্যর উপস্থিতি বা বনভূমির উপস্থিতি কমে যাচ্ছে, যার ফলে কিন্তু এর কুপ্রভাব কোথায় পড়ছে না জলবায়ুর পরিবর্তন হচ্ছে, জলবায়ুর উপরে পড়ছে। তাহলে তোমরা আশা করি বুঝতেই পারছো এই টোটাল ক্লাইমেট চেঞ্জ এটা কিন্তু সব দিক থেকে রিলেট, যেটা আমাদের ভবিষ্যতে এমন একটা সম্ভাবনা সৃষ্টি করবে যেখানে কিন্তু মানুষ আর সভ্যতার এতটাই অগ্রগতি যেখানে হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে না জীবাশ্ম জ্বালানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বা বিশ্ব উষ্ণায়নের মতো সেটা একটা সমস্যা বড় দেখা দিচ্ছে বা প্রকট হয়ে দেখা দিচ্ছে। তো ইতিমধ্যেই যেটা উচিত বা করণীয়, জীবাশ্ম জ্বালানির পরিমাণ যতটা পারা যায় সম্ভব কিন্তু নিয়ন্ত্রণ করা, বৃক্ষ ছেদনের পরিবর্তে বৃক্ষরোপণ সেখানে করা উচিত, এবং যেগুলো কিন্তু জলবায়ুর পরিবর্তন তাকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারে এবং ভবিষ্যতে বিশ্বের যে সমস্যার সম্মুখীন হতে চলেছে সেই সমস্যার থেকে কিন্তু সমস্যার দূর করা থেকে বিশ্বকে কিন্তু রক্ষা করতে হবে। এবং সেই ধারণা নিয়েই কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জ এটা কিন্তু মানুষেরও নিজেদের মনুষ্য হস্তক্ষেপে যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করা উচিত, এবং সেইটা করলে সমগ্র পৃথিবীব্যাপী কিন্তু রক্ষা পাবে এবং বিশ্বে উষ্ণতার হাত থেকে, বৈশ্বিক উষ্ণতার হাত থেকে সেটা কিন্তু রক্ষা পাবে। তো তোমাদের আমি আমার মতো করে আমি জলবায়ুর পরিবর্তনটাকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো এবং এইগুলো একটু ভালো করে দেখবে, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসার জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো পরবর্তী ক্লাসে বা পরবর্তী সময় আমি তোমাদের সাথে অন্য একটা আরও টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ভালো প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে, ভালো থেকো।